হ্যালো অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 4 শুরু করব। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 আজকে আমরা শুরু করব। পেজ হচ্ছে 522 পেজ। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর আগে ভিডিও না দেখলে অবশ্যই দেখে নেবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 পেজ 522। আমরা 1 নম্বর থেকে শুরু করব। আজকে কিন্তু শর্ট ম্যাথ হবে, খুব ভালো করে দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে আসল ও সবৃদ্ধিমূলের, আসল ও সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ প্লাস আসল, মানে সুদ আসল, সুদ আসলকে বলা হচ্ছে সবৃদ্ধিমূল। আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 25:27, 25:27 হলে সুদের হার, সুদের হার অপশন দেওয়া আছে। এ নম্বর 5%, বি নম্বর 6%, সি নম্বর হচ্ছে 8%, আর ডি নম্বর হচ্ছে 9%। বলছে এর মধ্যে কোনটা ঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। এখানে আসল আর সুদ আসল এই দুটো অনুপাত দেওয়া আছে 25:27। আমরা কিন্তু ধরে নেব, ধরি আসল পি ইকুয়াল টু, আমরা প্রথমে লিখছি ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 25x, পাশে কিন্তু একটা এক্স ধরে নিচ্ছি, পাশে একটা কিছু লিখতে হবে, সেটা হচ্ছে আমরা এক্স লিখছি। যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে, এটা অ্যাকুরেট নেই, এটা ছোট করা আছে, পাশে আমরা কি ধরে নিচ্ছি এক্স, মানে 25x টাকা। আর ধরি সুদ আসল, সুদ আসল ব্র্যাকেট হচ্ছে পি প্লাস আই ইকুয়াল টু 27x টাকা। সুদ আসল হচ্ছে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে 27 দেওয়া আছে, পাশে আমরা কিন্তু একটা এক্স ধরে নিচ্ছি, মানে 27x টাকা। এবার আমরা যদি সুদ আসল থেকে আসল বাদ দিই, সুদ আসল থেকে এই সুদ আসল থেকে আসল বাদ দিলাম, কেটে দিলাম, তাহলে আমরা কি পাবো? সুদ পাবো। লিখবো সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু 27x মাইনাস 25x ইকুয়াল টু 2x টাকা, ঠিক আছে? এবার আমরা কিন্তু সুদের হার চাইছে, সুদের হার মানে 1 বছরের, কিন্তু সময়টি আমরা কিন্তু 1 বছর লিখব। সুদের হার সবসময় 1 বছরের, লিখব সময় ব্র্যাকেট হচ্ছে টি ইকুয়াল টু 1 বছর। এবার সুদের হার, সুদের হার ব্র্যাকেট হচ্ছে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। এবার সুদের হার আর কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আর সমান কি হয়? আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি, 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি। এবার আমরা মান বসাবো, এখানে 100 গুণন আয়ের মান, আয়ের মান হচ্ছে 2x, পি হচ্ছে 25x ইন্টু টি হচ্ছে 1, টি হচ্ছে 1। এবার এখানে এক্স এক্স কাটা গেল, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 সমান সমান 8 টাকা। এবার সুদের হার কত হবে? সুদের হার ইকুয়াল টু 8%, সুদের হার 8%, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে হচ্ছে পিটি, মানে 100 গুণন সুদ আর ডিভাইডেড আসল গুণন সময়, তাহলে আমরা কি পাবো? সুদের হার পাবো, ঠিক আছে? তাহলে আমাকে অপশান দেখতে হবে। অপশান এ হচ্ছে 5%, বি হচ্ছে 6%, সি হচ্ছে 8%, আর ডি হচ্ছে 9%। কিন্তু 8% আছে, তাহলে এখানে হচ্ছে সি,
তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবারে নেক্সট অঙ্ক এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যদি a-4x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ 1, একটি বীজ মানে x এর মান 1 হয়, তাহলে এর মান হবে, বলছি একটি বীজ মানে x ইকুয়াল টু 1, বলছে তাহলে এর মান কত সেটা আমাকে বের করতে হবে। আমি অঙ্কটা লিখে নিচ্ছি। অঙ্ক আছে a-4 পাশে হচ্ছে x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখানে লিখছি একটি বীজ 1 হলে x ইকুয়াল টু 1, এখানে x এর মান কিন্তু 1। এবার আমরা x এর মান 1 বসা দেবো। এখানে আছে a-4 ইন্টু 1 তার হোল স্কয়ার 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানে x এর মান আমরা বসালাম 1, x এর মান হচ্ছে 1। এখানে বলছে একটি বীজ 1, একটি বীজ 1 মানে হচ্ছে x ইকুয়াল টু 1। এখানে 2x আছে, 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0, বা a-4 1 দিয়ে গুণ করলে 1 হবে, প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে a-4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কিন্তু ব্র্যাকেটটাকে তুলে দিলাম। তাহলে a-4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে এবার দেখো a-4 প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে -4 2 1 3, এবার 4-এর থেকে 3 বিয়োগ করব, তাহলে a-1 এখানে কিন্তু 4-এর থেকে 3 বিয়োগ করলে কিন্তু -1 হবে, যেহেতু মাইনাসটা বড়, ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু 1। তাহলে এখানে এর মান কিন্তু 1 হচ্ছে। এবার আমরা কিন্তু অপশান দেখব কোন অপশানটা ঠিক হবে। এখানে a1, b অপশান 2, সি অপশান আছে 3, আর ডি নম্বর অপশান আছে 4। তাহলে আমার অ্যান্সার হবে এ। আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে এ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখা দিবে, এখানে বলছে একটি বীজ 1 হলে, তাহলে একটি বীজ 1 হলে মানেই হচ্ছে x ইকুয়াল টু 1, x এর মান আমরা কিন্তু 1 বসাবো, তাহলে আমরা কিন্তু এর মান কিন্তু পেয়ে যাব। আবার বলছি এখানে লেখা আছে একটি বীজ 1 হলে এর মান কত, এখানে একটি বীজ 1 মানে x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর কিন্তু 3 নম্বর। দেখো প্রশ্নটা কি আছে, প্রশ্নটা খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যাদ্বয়, এবি ও এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব, এবি আর এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব। এবি ইকুয়াল টু 6 সেমি ও এসি ইকুয়াল টু 8 সেমি হলে বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে অপশান দেওয়া আছে 10 সেমি, 7 সেমি, 5 সেমি এবং ডি নম্বর হচ্ছে 2 সেমি। কোনটা ঠিক হবে? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, দেখো। আর প্রথমে আমরা কিন্তু একটা বৃত্ত এঁকে নেব, মনে করি একটা বৃত্ত। লম্ব এবিএসি, এসি এ জ্যাদ্বয় পরস্পর কিন্তু লম্ব, এ জ্যাদ্বয় পরস্পর লম্ব। ঠিক আছে, এটা কেন্দ্র, মনে করো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব। এখানে এবি দেওয়া আছে হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, আর এসি দেওয়া আছে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি, 8 সেমি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি।
এ বি আর এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব, তাহলে কোণ বিএসি কিন্তু 90 ডিগ্রি আর লম্ব 90 ডিগ্রি, তাহলে আমাকে কিন্তু অতিভুজ বের করতে হবে। বিসি মানেই অতিভুজ কত সেটা আমাকে বের করতে হবে। আর বিসি কিন্তু বৃত্তের কিন্তু ব্যাস হবে, ঠিক আছে, বৃত্তের কী হবে, ব্যাস হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি, প্রথমে লিখছি ত্রিভুজ এ বি সি এর ভূমি ব্র্যাকেটে এসি ইকুয়াল টু 8 সেমি। ভূমি এসি হচ্ছে 8 সেমি। এবার লম্ব ত্রিভুজ এ বি সি এর লম্ব ব্র্যাকেটে হচ্ছে এ বি ইকুয়াল টু 6 সেমি। তাহলে লম্ব এ বি হচ্ছে 6 সেমি, ভূমি এসি হচ্ছে 8 সেমি। এই অতিভুজ বিসি এর মান কত? লিখব ত্রিভুজ এ বি সি এর অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে বিসি ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা জানি অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি আবার বলছি, অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে একক। আমি লিখছি, দেখো, আমরা লিখব যে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে অতিভুজ বার করার ফর্মুলা। এটা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের পর বর্গক্ষেত্রফল অপর দুই বাহুর পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে, তাহলেই ত্রিভুজটি কী হবে, সমকোণী হবে। একটা ত্রিভুজে যদি একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, তাহলে ত্রিভুজটি হবে সমকোণী। কমপ্লিট। তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে রুটের মধ্যে লম্ব হচ্ছে 6, তার হচ্ছে হোল স্কয়ার, আর ভূমি হচ্ছে 8, তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি, একক হচ্ছে সেমি। এইবার রুটের মধ্যে 36 প্লাস 64 সেমি। এইবার রুটের মধ্যে 100 সেমি সমান 10 সেমি। এখানে দেখো বিসি হচ্ছে ব্যাস, তার মানে ব্যাস ইকুয়াল টু 10 সেমি। আমরা লিখবো যে ব্যাস ইকুয়াল টু 10 সেমি, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 10-এর নিচে 2, তাহলে হচ্ছে 5 সমান 5 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধ হবে হচ্ছে 5 সেমি। আমরা অপশান দেখব, অপশান এ হচ্ছে 10 সেমি, অপশান বি হচ্ছে 7 সেমি, অপশান সি হচ্ছে 5 সেমি, আর অপশান ডি হচ্ছে 2 সেমি। এখানে অপশান সি, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখবো হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে লক্ষ্য করবে, যদি জ্যাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে অতিভুজটা কিন্তু ব্যাস হবে, বৃত্তের ব্যাস হবে অতিভুজ। যদি জ্যাদ্বয় পরস্পর লম্বভাবে অবস্থিত থাকে তাহলে অতিভুজটা হবে বৃত্তের ব্যাস। আমরা যে অতিভুজ বের করতে পারি তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ব্যাসার্ধ পেয়ে যাব। আর অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কের। হচ্ছে 1-এর 4 নম্বর। দেখো প্রশ্ন দেওয়া আছে, আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট, ব্যাস এবং উচ্চতা হচ্ছে আর একক, একটি চোঙ্গাকৃতি পাত্র আছে যার মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে, পাত্রের মধ্যে তুমি সবচেয়ে বড় যে গোলক রাখবে তার ব্যাসার্ধটা কত হবে। আমি আবার বলছি, আর একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙ্গাকৃতি পাত্রে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ কত হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে চোঙ্গের ব্যাস হচ্ছে আর,
তাহলে আমার গোলকের ব্যাসও কিন্তু আর হতে হবে, না হলে কিন্তু ভিতরে ঢুকবে না কিন্তু। চঙ্কাকৃতি পাত্র মানে গোল, গোলকটা গোল, চঙ্গের যে ব্যাস হবে গোলকের ব্যাসও তাই হতে হবে, তবেই গোলকটা কিন্তু ভিতরে ঢুকবে, তাছাড়া কিন্তু আটকে যাবে মুখে। ঠিক আছে, আমি একটু দেখা দিচ্ছি ছবিটা। মনে করি এরকম একটা চঙ্কাকৃতি পাত্র, এখানেও উপরেও গোল গোল, ঠিক আছে। এর ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর একক, আর একক, আর একক, ঠিক আছে। ব্যাসার্ধ আর একক, উচ্চতা হচ্ছে আর উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r/2, ব্যাসার্ধ হচ্ছে r/2 একক, উচ্চতা হচ্ছে আর একক, ঠিক আছে। তাহলে এখানে চঙ্গের 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 ব্যাস ইকুয়াল টু আর একক। এবার চঙ্গের ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু r/2 একক, আর চঙ্গের উচ্চতা ইকুয়াল টু আর একক। কমপ্লিট। তাহলে এর মধ্যে যে গোলকটা রাখা আছে, যে গোলক, মনে করো এরকম একটা তুমি গোলক রাখছো, গোলকটার ব্যাসার্ধ কিন্তু r/2 হতে হবে, তবেই গোলকটা কিন্তু ভিতরে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে অতএব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু চঙ্গের ব্যাসার্ধ, ইকুয়াল টু চঙ্গের ব্যাসার্ধ। এই গোলকের ব্যাসার্ধ আর চঙ্গের ব্যাসার্ধ কিন্তু সমান হতে হবে, তবেই কিন্তু গোলকটা চঙ্গের মধ্যে ঢুকবে, কিন্তু তাছাড়া কিন্তু ঢুকবে না। ঠিক আছে, তাহলে চঙ্গের ব্যাসার্ধ কত? r/2। অতএব গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু r/2 একক। তাহলে গোলকের ব্যাসার্ধ হবে r/2 একক। ঠিক আছে, এখানে অপশান এ নম্বর হচ্ছে আর একক, বি নম্বর হচ্ছে 2r একক, সি হচ্ছে r/2 একক, আর ডি নম্বর অপশন হচ্ছে r/4 একক। তাহলে আমার অ্যান্সার হবে সি। আমরা এখানে লিখবো, অ্যান্সার লিখবো সি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখা দেবে, একটা চঙ্গের মধ্যে যে একটা বৃত্তাকার চঙ্গের মধ্যে যদি একটা গোলককে ঢুকাতে যাও, তাহলে চঙ্গের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ কিন্তু সমান হতে হবে সর্ববৃহৎ গোলক ঢুকাতে গেলে। আর তাতে ছোট গোলক তো ঢুকানো যাবেই, সবচেয়ে বড় গোলক ঢুকাতে গেলে চঙ্গের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান হলে তবেই গোলকটা চঙ্গের মধ্যে ঢুকবে কিন্তু। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্গে, হচ্ছে 1-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন আছে ত্রিভুজ ABC এর কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, কোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি হলে বলছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার বি প্লাস কস স্কয়ার সি এর মান কত? আমি আবার বলছি, ABC ত্রিভুজের কোণ এ 90 ডিগ্রি হলে বলছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার বি প্লাস কস স্কয়ার সি এর মান কত? আমি একটু ছবি এঁকে নিচ্ছি। মনে করি একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা সমকোণী ত্রিভুজ, এখানে এ, এটা হচ্ছে বি, এখানে সি। কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ দেওয়া আছে 90 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। মানে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোনটা কত সেটা আমার জানার দরকার নাই, কিন্তু দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ 90 থাকলে বাকি দুটো মিলে 90 হবে, টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ সি, অতএব কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ বি সমান কী হবে? 90 ডিগ্রি মাইনাস কোণ সি। আবার কোণ সি সমান কী হবে? 90 ডিগ্রি মাইনাস কোণ বি। ঠিক আছে, এবার চলে আসছে অঙ্ক দেওয়া আছে সাইন স্কোয়ার এ
প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি। এবার এর মধ্যে আমি এই বি আর সি এর মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। এখানে হয় বি এর মান, না যদি বি এর মান বসাই তাহলে আমাকে এটা বসাতে হবে, আর যদি আমরা সি এর মান বসাই তাহলে আমাকে এটা বসাতে হবে। যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। আমি করছি, দেখো এটা যা আছে তাই। এটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস এবার সি। সি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এখানে লিখবো আমরা কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে বি। এখানে কোণ দিতে হবে না, যেহেতু কোণ এখানে নাই, এখানে কোণ নাই দেখে আমি এখানেও কোণ দিলাম না। 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, সি সমান 90 ডিগ্রি মাইনাস বি। আচ্ছা, এবার পরের স্টেপ দেখো, এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ মানেই হচ্ছে 90 ডিগ্রি। কোণ এ, এই যে এ সমান কত? 90 ডিগ্রি। এ মানেই হচ্ছে 90 ডিগ্রি। এখানে আছে কস স্কোয়ার বি প্লাস, এইবার যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কস থাকলে কিন্তু সাইন হবে, আবার সাইন থাকলে কিন্তু কস হবে। যেহেতু কস আছে তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এ আর কস স্কোয়ার সি। তাহলে এটা কি হয়ে যাবে? এটা কস আছে, এটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে বি। এখানে যেটা বাদ দেবো সেটাই আমাকে লিখতে হবে। এখানে 90 থেকে যা বাদ দেবো সেটাই কিন্তু এখানে লিখতে হবে। তাহলে কস স্কোয়ার থাকলে হবে সাইন স্কোয়ার, আর যদি সাইন স্কোয়ার থাকে তাহলে হবে কস স্কোয়ার। আবার যদি ট্যান থাকে তাহলে হবে কট, আর কট থাকলে হবে ট্যান। সেক থাকলে কোসেক, আর কোসেক থাকলে সেক। যখন আমরা 90 থেকে বাদ দেবো তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কস থাকলে সাইন, এখানে কস স্কোয়ার আছে সাইন স্কোয়ার, আর যেটা বাদ দেবো সেটাই লিখতে হবে। পরের স্টেপ দেখো, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর হচ্ছে হোল স্কোয়ার। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এটা কিন্তু মনে রাখতে হবে। সাইন 90 ডিগ্রির মান 1, আর কস স্কয়ার মানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু ফর্মুলা। এখানে সাইন স্কয়ার বি প্লাস কস স্কয়ার বি ইকুয়াল টু 1। তাহলে 1 স্কোয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এর মান হবে হচ্ছে 2। ঠিক আছে, আমি আবার বলছি, এখানে কোণ এ 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, মানে কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার কোণ বি সমান কী হবে? 90 ডিগ্রি মাইনাস কোণ সি। আবার কোণ সি সমান কী হবে? 90 ডিগ্রি মাইনাস কোণ বি। ঠিক আছে, এইবার এখানে এই যে বি আর সি এর মধ্যে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব। আমি কোণ সিকে চেঞ্জ করলাম, বিকেও চেঞ্জ করা যায়, সিকে করা যায়, যেটা ইচ্ছে তোমার। আমি কিন্তু কোণ সিকে করছি। কস স্কয়ার ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, এই সি এর পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস বি, এই যে সি 90 ডিগ্রি মাইনাস বি। যখনই আমি 90 থেকে বাদ দেবো তখন কিন্তু কস থাকলে সাইন হবে, যদি কস থাকে হয়ে যাবে সাইন। এখানে কস স্কয়ার আছে, সাইন স্কয়ার হবে, আর যেটা বাদ দেবো সেটা লিখতে হবে। আর সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে 1 স্কোয়ার, আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, তাহলে 1 1 2। এবার অপশান এ হচ্ছে 0, অপশান বি 1, অপশান সি হচ্ছে 2, আর অপশান ডি হচ্ছে 3। তাহলে অপশান সি আমি এখানে লিখবো, সি অপশান, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কের। এর 6 নম্বর। দেখো অঙ্ক দেওয়া আছে সিগমা x1 বাই n ইকুয়াল টু এক্স ড্যাশ। এখানে হলে তাহলে এখান থেকে আমরা বার করবো হচ্ছে সিগমা x1 ইকুয়াল টু এক্স ড্যাশ এন, এটা আমরা বের করে নিলাম। এবার অঙ্ক কি দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে সিগমা ব্র্যাকেটে হচ্ছে x1 মাইনাস এ, আর তার নিচে হচ্ছে এন। এবার আমরা কিন্তু গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে এখানে সিগমা x1 মাইনাস সিগমা এ, আর নিচে হচ্ছে এন। এবার দেখো সিগমা x1 এর মান হচ্ছে এটা এন, এর মান বসায় দিচ্ছি। এর মান হচ্ছে এন মাইনাস এটা হচ্ছে ধ্রুবক, এখানে আমরা এন এ লিখছি, আর নিচে হচ্ছে এন, ধ্রুবক বসায় দিলাম। এইবার উপরে দেখো এন কমন নিচ্ছি, তাহলে এক্স এস মাইনাস এ, তার নিচে হচ্ছে এন, এই এন কেটে গেল, সমান সমান এক্স মাইনাস এ। এবার দেখো অপশান মিলাও, এক্স মাইনাস এ বাই
এন, বি হচ্ছে এক্স ড্যাশ মাইনাস এ বাই এন, সি হচ্ছে এক্স ড্যাশ মাইনাস এ, আর ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে সি। এই অ্যান্সার হচ্ছে সি, অপশান হচ্ছে সি অ্যান্সার হবে। খুব ভালো করে দেখে নেবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 2 এর 1 নম্বর দেখা হচ্ছে যদি P1 P2 P3 মানে P1 ইস্টু P2 ইস্টু P3 লাভের অনুপাত এবং T1 ইস্টু T2 ইস্টু T3 সময়ের অনুপাত হয়, তবে নিয়োজিত মূলধনের অনুপাত কী হবে? নিয়োজিত মূলধনের অনুপাত কী হবে এটা আমাকে বের করতে হবে। এখানে একটা কথা মনে রাখা দিবে, যদি মূলধন স্থির থাকে লাভ সময়ের সঙ্গে সরল অনুপাতে পরিবর্তিত হয়। লাভ আর সময় হচ্ছে সরল অনুপাতে থাকে যদি মূলধন স্থির হয়। এটা একটু মনে রাখা দিবে। মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যদি মূলধন স্থির থাকলে লাভ হচ্ছে সময়ের সঙ্গে সরল সম্পর্কযুক্ত হয়, এটা মনে রেখে দিবে। আর যদি মূলধন আবার যদি মনে করো লাভ স্থির থাকে, মূলধন কিন্তু সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। আমি আবার বলছি, লাভ স্থির থাকলে মূলধন হচ্ছে সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। এখানে কিন্তু মূলধন স্থির আছে, তাহলে লাভ আর সময় হচ্ছে সরল সম্পর্কযুক্ত। তাহলে মনে করো লাভ P1 ভেরিয়াস T1, তাহলে P1 ইকুয়াল টু কে T1, তাহলে P1 বাই T1 ইকুয়াল টু কে। ঠিক এইভাবে হয়, তাহলে P1 বাই T1, ঠিক আছে, P1 বাই T1। আবার এরকম করে তিনটায় বার করবে। আবার মনে করো যদি P2 ভেরিয়াস হচ্ছে T2, তাহলে P2 ইকুয়াল টু K1 T2, তাহলে P2 বাই T2 ইকুয়াল টু K1, তাহলে হচ্ছে এখানে P2 বাই T2। আর একটা যদি বার করো সরল সম্পর্ক, আবার P3 ভেরিয়াস T3, তাহলে এখানে হচ্ছে P3 ইকুয়াল টু K2 T3, তাহলে এখানে P3 বাই T3 ইকুয়াল টু K2। তাহলে এখানে অনুপাতটা কী হবে? অনুপাত হচ্ছে P1 বাই T1 ইস টু P2 বাই T2 ইস টু P3 বাই T3। এটা সব কিন্তু ধ্রুবক কিন্তু এখানে K1 K2 হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে বলছে লাভ আর সময়ের কি অনুপাত হলে মূলধনের অনুপাতটা কী হবে? মূলধন অনুপাত। আমি আবার বলছি, মূলধন যদি স্থির থাকে লাভ সময়ের সঙ্গে সরল সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে। আর যদি মনে করো লাভ যদি স্থির থাকে, তাহলে মূলধন আর সময় হচ্ছে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন লাভ স্থির থাকবে, এক্ষেত্রে কিন্তু মূলধন স্থির, তাহলে লাভ সময়ের সঙ্গে কী হবে? সরল সম্পর্কযুক্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে অনুপাতটা কি লিখবো? অনুপাত লিখবো হচ্ছে P1 বাই T1। আমি ভালো করে লিখে দিচ্ছি। এখানে লাভের অনুপাত হলে মূলধনের অনুপাত হবে। মূলধন অনুপাত হচ্ছে প্রথমে হচ্ছে P1 বাই T1 ইস টু P2 বাই T2 ইস টু P3 বাই T3। তাহলে P1 বাই T1 ইস টু P2 বাই T2 ইস টু P3 বাই T3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সরল সম্পর্কযুক্ত। আমি আবার বলছি, মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দেবে, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 2 এর 2 নম্বর খুব ভালো করে দেখবে, এটা একটা ভেদের শর্ট অঙ্ক। প্রশ্ন আছে এক্স ভেরিয়াস ওয়াই এবং এক্স ভেরিয়াস জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিয়াস কত হবে?
ওয়াই প্লাস জেড ভেরিয়াস কত হবে। তাহলে আমরা প্রথমে লিখছি এক্স ভেরিয়াস ওয়াই। এবার যদি আমরা ভেরিয়াসকে তুলে দেই তাহলে কিন্তু একটা ধ্রুবক দিতে হবে, আবার যদি আমরা ধ্রুবককে তুলে দেই তাহলে ভেরিয়াস চলে আসবে। তাহলে আমরা ভেরিয়াস তুলে একটা ধ্রুবক দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু 1/k ইন্টু ওয়াই। আমরা ধ্রুবক কিন্তু 1/k ধরলাম, ধ্রুবক হচ্ছে 1/k, এটা একটা অশূন্য। 1/k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমরা বজ্রগণন করছি, তাহলে কে ইকুয়াল টু কী হবে, এখানে দেখো বজ্রগণন করলে এখানে 8টা স্টেপ করছি। এক্স ইকুয়াল টু ওয়াই এর নিচে হচ্ছে কে, এক্স ইকুয়াল টু ওয়াই বাই কে, কমপ্লিট। তাহলে এখানে আমরা বের করব, এক্স হয়ে গেল। এবার চলে আসতেছি আমি, পরে আরেকটা আছে সেটা হচ্ছে এক্স ভেরিয়াস জেড, বা এক্স ইকুয়াল টু 1/k1 ইন্টু জেড, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ওয়াই বার করি, অতএব ওয়াই ইকুয়াল টু এক্স কে, এখান থেকে যদি আমরা বজ্রগণন করি ওয়াই সমান এক্স কে। আচ্ছা, এবার এখানে দেখো এক্স ইকুয়াল টু জেডের নিচে k1, আমরা এখানে লিখে দিচ্ছি 1/k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অতএব জেড ইকুয়াল টু, তাহলে হচ্ছে এক্স কে ওয়ান। তাহলে আমরা কিন্তু ওয়াই আর জেডের মান পেয়ে গেলাম। এবার অঙ্কটা আছে ওয়াই প্লাস জেড, তার মানে ওয়াই প্লাস জেড সমান কত। এখানে ওয়াই এর মান এক্স কে প্লাস জেডের মান হচ্ছে এক্স কে ড্যাশ। এখান থেকে আমরা যদি এখান থেকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে এক্স কে প্লাস জেড এর মান হচ্ছে এক্স কে ড্যাশ। পরের স্টেপে বা ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখান থেকে কমন এক্স, তাহলে কে প্লাস কে ওয়ান। এবার এই ধ্রুবকটা যদি আমরা তুলে দিই, তাহলে অতএব ওয়াই প্লাস জেড ভেরিয়াস হবে এক্স। এই ধ্রুবককে আমরা কিন্তু তুলে দিলাম, সেটা হচ্ছে ওয়াই প্লাস জেড ভেরিয়াস এক্স, তাহলে এখানে হবে এক্স, অ্যান্সার হবে হচ্ছে এক্স, ঠিক আছে। এইভাবে করবে। তাহলে আমরা প্রথমে ধ্রুবক ধরলাম হচ্ছে 1/k একটি অশূন্য ভেদ ধ্রুবক, আর পরের বার আমরা ধ্রুবক ধরলাম 1/k1। এখান থেকে আমরা ওয়াই এর মান বের করলাম, আর এখান থেকে আমরা জেড এর মান বের করলাম। এবার ওয়াই প্লাস জেড মান বসালাম, এখান থেকে এক্স কমন নিলাম, এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকটা তুলে দিলে ভেরিয়াস হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস জেড ভেরিয়াস এক্স, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 3 নম্বর দেখো প্রশ্ন আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ এবিসি 62 ডিগ্রি হলে কোণ এওসি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। কোণ এবিসি দেওয়া আছে 62 ডিগ্রি, বলছে কোণ এওসি কত সেটা আমাকে বের করতে হবে। পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, কোণ এওসি, আর এখানে দিচ্ছি বিসি। কোণ এবিসি দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 62 ডিগ্রি।
বলছে কোণ এওসি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে কোণ এ বি সি ইকুয়াল টু ৬২ ডিগ্রি। আমরা জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই বৃত্তচাপের উপর অবস্থিত, দেখো এই বৃত্তচাপ বিএসি, এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে এর সঙ্গে সমান হবে। আমরা একটু লিখে নিচ্ছি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। লিখব এখানে কেন্দ্রস্থ কোণ এওসি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ টু কোণ বৃত্তস্থ, আচ্ছা কোণ কেন্দ্রস্থ কোণ এওসি ইকুয়াল টু টু বৃত্তস্থ কোণ এ বি সি। এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, টু বৃত্তস্থ কোণ এবিসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এবিসির মান হচ্ছে ৬২ ডিগ্রি, 2 দুগুণ 4 124 ডিগ্রি। অতএব কোণ এওসি ইকুয়াল টু 124 ডিগ্রি। তাহলে এখানে মান হবে 124 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে একটা কথা মনে রাখা দিবে, আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বৃত্তস্থ কোণ দেওয়া আছে এবিসি, এর মান দেওয়া আছে ৬২ ডিগ্রি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি, তাহলে এর মান কত হবে? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এওসি ইকুয়াল টু 2 কোণ এবিসি, কোণ এওসি ইকুয়াল টু 2 কোণ এবিসি, তার মানে 2 গুণন ৬২ ডিগ্রি, 2 ইন্টু ৬২ ডিগ্রি সমান 124 ডিগ্রি। তাহলে এটা মান হবে 124 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। খুব ভালো করে দেখবে প্রশ্নটা কি আছে। প্রশ্ন আছে একটি গোলক এবং একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান। একটি গোলক আর একটা ঘনক এদের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হলে বলছে গোলক আর ঘনকের আয়তনের অনুপাত কত? গোলক আর ঘনকের আয়তনের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। আমি একটু বলে নিচ্ছি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, পাশে বর্গ একক। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। আমি যদি বাহু এ ধরি 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু এ স্কোয়ার, আমি বাহুটা এ ধরছি, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। প্রথমে লিখছি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ একক। আমি কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম ছোট হাতের এ একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল
ইকুয়াল টু 6a² বর্গ একক। 6a² বর্গ একক। তাহলে ঘনক কমপ্লিট। এবার আমরা যাচ্ছি গোলক। লিখব গোলকের, ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ছোট হাতের আর একক। আমরা কিন্তু গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর একক ধরে নিলাম। অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু r², পাশে হচ্ছে বর্গ একক। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু r²। 4 ইন্টু পাই ইন্টু r² সমান 4 ইন্টু 22/7 ইন্টু r²। 4 ইন্টু 22/7 ইন্টু r² বর্গ একক। এবার শর্তানুসারে এই দুটা কিন্তু সমান, মানে 6a² ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু r²। শর্তানুসারে দুটার সমান। এখানে বলাই আছে যে গোলক, এখানে বলা আছে গোলক এবং একটি ঘনকের সমগ্র ক্ষেত্রফল সমান। শর্তানুসারে দুটো কি সমান। এবার নিচে লিখব শর্তানুসারে 6a² ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু r², বা a² ইকুয়াল টু উপরে হচ্ছে 4 ইন্টু 22 ইন্টু r², আর নিচে 7 ইন্টু 6। 7, এই 6টা কিন্তু নিচে যাবে। এবার যে আমরা 2 দিয়ে কাটি, এখানে হবে 2 দিয়ে কাটলে এখানে হবে 3, আর কাটাকাটি করা যাবে না। তাহলে এখানে a² ইকুয়াল টু উপরে হচ্ছে 44 ইন্টু r², আর নিচে হচ্ছে 21। অতএব a ইকুয়াল টু রুটের মধ্যে উপরে হচ্ছে 2 গুণন 2 গুণন 11। আমরা 44কে ভেঙে নিলাম, 2 গুণন 2 গুণন 11, 4 11 44 ইন্টু r², আর নিচে হচ্ছে 21। তার মানে সমান সমান একটা 2 বাইরে আসবে, আর বাইরে আসবে, তার মানে 2r রুট 11 আর নিচে রুট 21। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম যে 2r, এখান থেকে r² থেকে একটা আর বাইরে আসবে, এখান থেকে 2 একটা বাইরে আসবে, যে 2r রুট 11 আর নিচে রুট 21। তাহলে আমরা লিখব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 2r রুট 11 আর নিচে হচ্ছে রুট 21 এত একক। ঠিক আছে। এইবার আমরা কিন্তু আয়তন বার করব। একবার আমরা বের করব ঘনকের আয়তন, আর একবার হচ্ছে গোলকের আয়তন। প্রথমে আমরা গোলকের আয়তন বার করছি। লিখব গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু r³ 4/3 পাই r³ 4/3 ইন্টু 22/7 ইন্টু r³ এত ঘন একক। ঠিক আছে। এবার আমরা ঘনকের আয়তন বার করব। ঘনকের আয়তন ইকুয়াল টু a³ মানে বাহু তার হোল কিউ, ঘন একক। এবার আমরা কিন্তু এই যে এর মান যেটা এখানে বাহুর দৈর্ঘ্য পাইছে কি আমরা 2r রুট 11 তার নিচে রুট 21, এটাকে আমরা 3 বার লিখব। তা আমরা লিখব হচ্ছে 2r পাশে রুট 11 বাই রুট 21 ইন্টু আবার লিখব 2r পাশে রুট 11 নিচে রুট 21 ইন্টু আবার লিখব 2r পাশে রুট 11 আর নিচে হচ্ছে রুট 21
এত ঘন একক। কমপ্লিট। এইবার আমরা কিন্তু অনুপাত করব। আমরা কিন্তু এবার কি করব, অনুপাত করব। দুটো আয়তন আমরা বের করছি। এখানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ। এবার ঘনকের আয়তন হচ্ছে 2r√11/√21 ইন্টু 2r√11/√21 ইন্টু 2r√11/√21। এই দুটার আমরা কিন্তু অনুপাত করব। তাহলে প্রথমে আসে হচ্ছে গোলক, তারপর হচ্ছে ঘনক। আমরা লিখব গোলক, গোলক ইস্টু ঘনক, গোলক ইস্টু ঘনক। এবার গোলক হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ ইস্টু, এখানে হচ্ছে এটা গুণ করলে 2 2 4, 4 2 8, 8 আর কিউ। আমরা লিখব 8 আর কিউ। আর √11 আর √11 গুণ করলে 11 ইন্টু 11, পাশে √11। এখানে 3টা √11 আছে, তাহলে √11 আর √11 গুণ করলে 11, তার সঙ্গে √11 গুণ করলে 11 √11। নিচে আছে 3টা √21, তাহলে 2টা √21 গুণ করলে 21 হবে। √21 আর √21 গুণ করলে 21, তার সঙ্গে √21 গুণ করলে 21 √21। আমরা লিখব 21 √21। কমপ্লিট। এবার আমরা ছোট করব। এখান থেকে দেখো ছোট করব, আর কিউ কমায় দেবো, আর 3 সাথে 21, এখন 21 কমায় দেবো। তাহলে উপরে থাকছে হচ্ছে 4 2 8, তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু 22, 4 ইন্টু 22, উপরে 4 ইন্টু 22 আর নিচে 1/2। এখানে আমরা কি কমা দিচ্ছি, আর কিউ কমা দিচ্ছি, আর হচ্ছে এখানে কমা দিচ্ছি হচ্ছে 21 কমায় দিচ্ছি। এখান থেকে কমায় দিচ্ছে আর কিউ আর 21, নিচে 21, আর কিউ আর নিচে 21। তাহলে উপরে থাকছে 8 ইন্টু 11 √11 আর নিচে হচ্ছে √21, নিচে √21। ঠিক আছে। এবার আমরা চলে আসতেছি এখানে, এখানে করছি। এবার দেখো আমরা 4 22 আছে, এখানে 8 11 আছে, তাহলে এখান থেকে 11 কমা দিচ্ছে আর 4 কমা দিচ্ছি। 11 4 22 88, 4 11 8 11 88, তাহলে একবার 88 কমায় দিচ্ছি। তাহলে এখানে থাকছে 1/2, এই 88, এখানেও 8 11 88 কমায় দিচ্ছি। তাহলে এখানে 1 থাকছে ইস্টু, উপরে হচ্ছে √11, নিচে √21। ঠিক আছে। এইবার আমরা √21 দিয়ে গুণ করছি, এটাকেও √21, এটাকেও √21 দিয়ে গুণ করছি। তাহলে 1 গুণন √21 ইস্টু √11 নিচে √21 গুণন √21, এই দুটো কেটে গেল। তাহলে এখানে হচ্ছে √21 ইস্টু √11, এটা হচ্ছে অ্যান্সার। √21 ইস্টু √11। কমপ্লিট। তাহলে আমার ঠিক এইভাবে এই দিক দিয়ে আসতেছে, এইভাবে লক্ষ্য রাখবে। তাহলে আমরা প্রথমে এইটুক করলাম, এইটুকের পর এখান থেকে আবার এখানে চলে গেলাম। ঠিক আছে। আর এখানে দুটো অনুপাত, এই অনুপাত থেকে আমরা চলে আসলাম এখান থেকে গেলাম এখানে, তারপর এটা করলাম, মনে রেখে দিবে। তাহলে এখানে √21 ইস্টু √11 অ্যান্সার। ঠিক আছে। এবার চলে আসছি 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। বলছে ত্রিভুজটি ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত? ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত? আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে। এবার ক্ষুদ্রতম মান বলতে এখানে যেটা অনুপাত 2, সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। আমি ক্ষুদ্রতম কোণটার মান বের করে নেব। এবার ষষ্ঠিক পদ্ধতি, মানে ডিগ্রিতে যে মানটা বের হলো তাকে পাই রেডিয়ান বাই 180 দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। ঠিক আছে। ডিগ্রিতে যে মান বের হবে তাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পাবো। ঠিক আছে। দেখো প্রথমে লিখছি ত্রিভুজের, আমরা লিখছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি
সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব ক্ষুদ্রতম কোণের মান, অতএব ক্ষুদ্রতম কোণের মান ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 2, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, 5 × 8 দিয়ে 10, নিচে হচ্ছে 10 কাটলো, সমান সমান 36 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 36 ডিগ্রি। এবার 36 ডিগ্রি কোণের আমরা বৃত্তীয় মান বার করব। এই যে ডিগ্রিতে যে মানটা বের হলো, একে যদি আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রিতে মানে গুণ করি, তাহলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। এবার লিখছি 36 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ইকুয়াল টু 36 ডিগ্রি গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এটা কেটে যাবে ডিগ্রি। এবার 36 দিয়ে যদি কাটি 5 হবে, তাহলে এখানে পাই রেডিয়ান বাই 5, পাই রেডিয়ান বাই 5, 5 × 18। তাহলে এখানে বৃত্তীয় মান হবে পাই রেডিয়ান বাই 5। তাহলে এখানে বলছে কত শূন্যস্থান পূরণ আমাকে বের করতে হবে। এখানে হচ্ছে পাই রেডিয়ান বাই 5, এটাই হচ্ছে অ্যান্সার। পাই রেডিয়ান বাই 5 এটাই হচ্ছে অ্যান্সার। বৃত্তীয় মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে যে মানটা বের হয় তাকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে যদি আমরা গুণ করি, তাহলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে, চলে আসতেছি আর নেক্সট অঙ্কে হচ্ছে 2 এর 6 নম্বর। দেখো প্রশ্ন আছে 6, 7, x, 8, y, 4 সংখ্যাগুলির গড় 9 হলে হচ্ছে x প্লাস ওয়াই এর মান কত? সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9। এখানে দেখবো আমরা কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কি করব, সংখ্যাগুলির সমষ্টি করে তাকে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা কিন্তু সংখ্যাগুলির গড় পেয়ে যাব। এখানে 6টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6। প্রথমে লিখব সংখ্যাগুলির সমষ্টি। আমরা লিখছি সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি ইকুয়াল টু 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 4 ঠিক আছে। তাহলে 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 4 সমান এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 7 আর 6 13, 13 আর 4 হচ্ছে 17, 17 আর 8, 17 8 25, তাহলে এখানে হচ্ছে 25। ঠিক আছে, আবার দেখছি 7 6 13, 13 আর 8 13, 14 15 16 17 18 19 20 21, 21 আর 4 25। এবার আমরা সংখ্যাগুলির গড় করব। গড় করতে গেলে যতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব। লিখছি সংখ্যাগুলির গড়, সংখ্যাগুলির গড় ইকুয়াল টু উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 25 আর তার নিচে হচ্ছে 6। এইবার শর্তানুসারে এটাই ইকুয়াল টু 9। এখানে কিন্তু অঙ্কে কিন্তু গড় দেওয়া আছে 9, আর আমার গড় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 25/6। আমার গড় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 25/6, অঙ্কে গড় দেওয়া আছে 9। শর্তানুসারে দুটো কিন্তু সমান। লিখব শর্তানুসারে এক্স প্লাস ওয়াই প্লাস 25/6 ইকুয়াল টু 9। এবার আমরা বজ্র গুণন করব। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 25 ইকুয়াল টু 6 9 54। এবার আমরা 25কে ওপার করে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 - 25। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আছে কত হলে 14 হবে, আর 9 29 29।
তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 29, এখানে অ্যান্সার হবে 29, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 29। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলি যোগ করবো, করে যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব। এখানে 6টা সংখ্যা আছে, 6 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কিন্তু গড় পাবো। এখানে গড় দেওয়া আছে 9, আমার গড় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 25/6, শর্তাংশে দুটো হচ্ছে সমান, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে যাব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।